আমার দাদি আয়শা বানুর ব্যাপক ক্ষমতা। গ্রামের সবাই বিষয়টা জানে। ভদ্রমহিলা দুজন বান্ধা জিন আছে। আম্মা ছাড়া আর সবাই কথাটা বিশ্বাস করে। আম্মা বলেন, আমরা বান্ধা মানুষ পাই না কাজ করার জন্য, আর উনি পালেন বান্দা জিন। সব বুঝুম বাজুম। আমি অবশ্য দাদির ক্ষমতা বিশ্বাস করি। দাদির কাছে সারাদিন লোক আসতে থাকে। ভেবে অবাক হই, সবারই জিন গঠিত সমস্যা ঘটে। কারো মেয়ের বিয়ে আটকে গেছে জিনের সমস্যায়, কারো ছেলে কুপোতে যাচ্ছে জিনের গণ্ডগোলে, কারো স্বামী সময় মতো ঘরে ফিরে না, তাও জিনের গণ্ডগোল। দাদি সবাইকে পানি পড়া দেন, তাবিজ কবজও দেন। মজার ব্যাপার হলো, এদের সবার অসুখ বিসুখ সেরে যায়, বিয়ে আটকে থাকা মেয়ের বিয়ে হয়ে যায়, কুপথে যাওয়া ছেলের ব্যবসায় উন্নতি হয়, টাকা পয়সা আর্নিং হয়। দাদিকে এই জন্যই রহস্যময় মনে হয়, কখনো ম্যাজিক লেডি মনে হয়। কিন্তু একদিন আমি দাদির ক্ষমতা পুরোপুরি পাকাপোক্তভাবে বিশ্বাস করা শুরু করি। মানে বিশ্বাস করি যে আমার দাদি কিছু রহস্যময় ক্ষমতা আছে। যেটুকু অবিশ্বাস ছিল সেটুকুও দূর হয়ে যায়। সেবার দাদির কাছে একটা কেস এলো। আমাদের পাশের বাড়ি মধু চাচার মেয়ে টুম্পা আপু কলেজ থেকে আর বাড়ি আসেনি। আত্মীয় স্বজন বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশী সবার ঘরে দেখা শেষ। মধু চাচা গেলেন পুলিশে কমপ্লেন করতে থানায়। চাচি ঘন ঘন মুচ্ছা যাচ্ছিলেন। পাড়া প্রতিবেশীরা বলতে শুরু করলেন, টুম্পা নিশ্চয়ই কারোর সাথে পালিয়েছে। কিন্তু টুম্পা আপু ভীষণ লাজুক স্বভাবের, সে এই ভয়ঙ্কর কাজ করতে পারবে বলে আমাদের মনে হলো না। সারাদিন খোঁজাখুঁজির পর মধু চাচা মধ্যরাতে দাদির কাছে এলেন। তিনি দাদির বান্ধা জিন মারফত খবর চান টুম্পা কোথায় আছে। দাদি তখন ঘুমিয়ে পড়েছিলেন। বলতে গেলে প্রেশার, ডায়াবেটিস ইত্যাদি বয়সকালীন রোগ তার বান্ধা জিন সারাতে পারে না। তাই আমরা ঘুমের ওষুধ দিয়ে তাকে ঘুম পাড়াই। অবশ্য মাঝে মাঝে বান্ধা জিন তার বশে থাকতে চায় না, তখন তাকে যন্ত্রণা দিতে থাকে। দাদি তখন সারা রাত তাহাজ্জুদের নামাজ পড়েন, আচার অনুষ্ঠান পালন করেন। দিনের বেলায় অসুস্থ হয়ে পড়েন, আর দিনের বেলাতেই মরার মতো ঘুমান। টুম্পা আপার প্রসঙ্গে আবার ফিরে যায়। মধু চাচা যখন আসলেন, দাদি তখন ঘুমিয়েছিলেন। বাড়িতে দাদি ঘুমালে তাকে জাগানো বারণ। কিন্তু মধু চাচার ছটফটানি আর ধরফরানি দেখে আমার আব্বার মতো কঠিন হৃদয়ের মানুষের চোখ থেকে জল গড়িয়ে পড়ল। আব্বা দাদির পায়ের কাছে বসে দাদিকে বললেন, আম্মা উঠেন, জীবনে নিজের জন্য আমি কিছু চাইনি, আজকে প্রথম কিছু চাইছি আপনার কাছে। আপনি মধুর মেয়েটারে খুঁজা বাইর করেন। দাদি ঘুম থেকে উঠলেন, ঢুলু ঢুলু চোখে বললেন, তোমরা সবাই বসো, আমি জিন চালান দিয়ে খবর আনতাছি। কিন্তু তার জন্য সময় প্রয়োজন, আনুষ্ঠানিকতা প্রয়োজন। দাদি আনুষ্ঠানিকতার কাজ হাত দিলেন। দাদি উজু করলেন, তারপর আসন গড়ে বসলেন। তার ঘর অন্ধকার করা হলো। গরমের মধ্যে মোমবাতি জ্বালিয়ে বসে আছেন দাদি। অসংখ্য মোমবাতি জ্বলছে। দাদি কি সব সূরা পড়ছেন বিড়বিড় করে। তারপর ডাক দিয়ে মধু চাচাকে ভিতরে যেতে বললেন। মধু চাচাকে বললেন, টুম্পারে একটা পোলা তুইলা নিয়ে গেছে। খুব খারাপ পোলা, প্রেম ভালোবাসা না, সে বিয়ে করার লাইগে তুলে নিয়ে গেছে। তোরা শিগগিরই যা। মধু চাচা পাড়ার বড় ভাই চাচাদের নিয়ে টর্চ লাঠি সেটা নিয়ে বের হলেন। আব্বাও গেলেন। দাদি তখনও আসনে বসে আছেন। মোবাইলে বাবার সাথে কথা হচ্ছিল। দাদি ওদের বলছিল, দক্ষিণে যা, তারপর সোজা 10 কদম যা, তারপর উত্তরে বাঁক নে, তারপর সোজা যাইলে খাল পার, খালের পাশে একটা সাদা রঙের বিল্ডিংও দেখবি, ওখানেই টুম্পা আছে। এই সব কথা বলার সময় দাদির চোখ বন্ধ থাকে। দেখি মনে হয় কেউ তার কানে কানে কথাগুলো বলে দিচ্ছে। আব্বা মধু চাচারা দরজায় টোকাতেন। একটা লোক বেরিয়ে এলেন, বললেন, বাড়িতে টুম্পা নামে কেউ নেই, কাউকে আটকে রাখা হয়নি। আব্বার লাঠি লোক বহর নিয়ে ঘরে ঢুকলো, দেখলো টুম্পা আপাকে আটকে রাখা হয়েছে কিনা। একটার পর একটা ঘর খোঁজা হলো, কিন্তু টুম্পা আপা কোথাও নেই। ওরা খোঁজাখুঁজি শেষে ফিরেই যাচ্ছিল। দাদি হঠাৎ চিৎকার করে বললে, তোমরা কেউ বাইর হবা না, ওই বাড়িতেই আছে মধু মাইয়া, খুঁজতে থাকো। আপা বিরক্ত হয়ে বললেন, আম্মা কই, কিচ্ছু নাই, তোমার কোথাও ভুল হচ্ছে না তো? দাদি হুঙ্কার দিয়ে বললেন, বললাম না জিন চালান দিছি, জিনের দেওয়া খবর নিয়া দ্বিধা করস? মাইয়াটা একটা অন্ধকার ঘরে আছে, ঘরটা কোনো একটা লুকানো ঘর, খুঁজা বাহির কর। আব্বারা আবার ফিরে গেলেন। তন্ন তন্ন করে খুঁজতে খুঁজতে ওরা প্রায় প্রতিটা জায়গার আনাচে কানাচে সবখানে খুঁজলো, কিন্তু টুম্পা আপাকে কোথাও পেল না। আব্বা আবার দাদিকে বলল, আম্মা কোনোখানে নাই। দাদি আবার বললেন, না ওইখানেই আছে, দাঁড়া। তারপর দাদি চোখ বন্ধ করলেন, খুব রাগান্বিত ভঙ্গিতে অচেনা ভাষায় কাদের যেন শাসাচ্ছিলেন। তারপর আবার কান পেতে কি যেন শুনছিলেন। দাদিকে দেখে মনে হচ্ছিল দাদির কানের আধখাত পাশে কেউ কথা বলছে। দাদি সেটাই শুনছে। আমার একটু ভয় ভয়ও লাগছিল দাদিকে দেখে, খানিকটা আতঙ্কিতও লাগছিল। দাদি আবার আব্বাকে ফোন দিলেন, তোরা পশ্চিমের ঘরগুলোতে যা,
কোনো ঘরে কি একটা কালা করই কাঠের আলমারি আছে? আব্বা পশ্চিমের ঘরগুলোতে সম্ভবত করই কাঠের কালো আলমারিও খুঁজতে শুরু করলেন। একসময় সবাইকে অবাক করে পেয়েও গেলেন। ওই আলমারিটা সরা। দাদির কথা মতো আব্বারা আলমারি সরালো এবং সত্যি সত্যি ভেতরে একটা গোপন ঘর পেয়ে গেল। ওখানে টুম্পা আপাকে ঘুমন্ত অবস্থায় পাওয়া গেল। সম্ভবত হাইড্রোজের ইঞ্জেকশন দেওয়া হয়েছিল তাকে। যে ছেলেটা তাকে উঠিয়ে নিয়ে গিয়েছিল বিয়ে করবে বলে, ছেলেটা টুম্পা আপাকে টিজ করত। টুম্পা আপা একদিন তাকে চর মেরেছিল। এটাই ছিল কিডন্যাপ করার প্রধান কারণ। এই ঘটনার পর আমাদের বাড়িতে মানুষের হুমড়ি খেয়ে পড়ার অবস্থা হতো। দাদির ক্ষমতার কথা শুনে দূর দূরান্ত থেকে লোক আসে। আমার আম্মা, ছোট চাচা, যারা যারা দাদির ক্ষমতাকে সন্দেহ করতেও, তারা একটু একটু করে বান্দা জিনে বিশ্বাস করা শুরু করলো। একদিন একটু বাড়াবাড়িই হয়ে গেল। ছোট চাচার মাথায় ভূত চাপলো, সে বান্দা জিনের সাক্ষাৎ করবে। সেদিন আমার ছোট চাচা ঠিক করলেন বান্দা জিন নিজের চোখে দেখবেন। তার আগে একটু আমাদের বাড়ির বৃত্তান্ত দিয়ে দিই, মানে আমাদের বাড়ি কিভাবে জিনের সাক্ষাৎ পেল এবং জিন বশীকরণ করলো সেই গল্প। আমাদের বাড়িটা গ্রামের মাঝখানে। আমার বড় বাবার আমলের তৈরি বাড়িটা। মাটির দোতলা, কাঠের সিঁড়ি, দোতলার উপর টিনের চালা, ইটের পাঁচিল পেরিয়ে কাঁঠাল গাছের সারি। বাড়ির সদর গেট দিয়ে বাড়ির এলাকায় ঢুকলেই একটা অন্যরকম শব্দ পাওয়া যায়। সব সময় থেমে থেমে ঝিঝি পোকা ডাক শোনা যায়। বাড়িটার মধ্যে একটা অন্যরকম জংলা জংলা নিস্তব্ধ ভাব আছে। আশেপাশের মানুষজন বলতে শুরু করলো এই বাড়িতে জিন আছে। জিনের আড্ডা নাকি এই জায়গায়। মানুষজন ধীরে ধীরে সন্ধ্যার পর এই এলাকা আশেপাশে আসা বন্ধ করে দিল। অনেকেই খালে বিলে অনেক কিছু দেখতে শুরু করলো, যদিও আমরা কিছু দেখলাম না। আমরা একদিন সত্যি সত্যি ভয় পেলাম। সেদিন সারা রাত আমাদের টিনের চালায় মুড়ির মতো পাথর পড়লো। আমরা কেউই ঘুমাতে পারলাম না। দাদাজান হুজুর ডেকে বাড়ি বন্ধ করলেন। তখন কিছুদিন উপদ্রব কমল। দাদা আর দাদিজান অবশ্য আলাদা ঘরে শুতেন। দাদা শুতেন বৈঠকখানার পাশের ঘরে। দাদার কাছে বাইরের লোক আসতো ব্যবসার খাতিরে। দাদা নাটার মধ্যে শুয়ে পড়তেন। সকালে উঠে মসজিদে যেতেন নামাজ পড়তে। কিন্তু দাদি ছিলেন রাত জাগা পাখি। দাদার ঘুমের অসুবিধা হতে পারে, তাই রান্নাঘরের পাশে পুকুর পাড় ঘেঁষে সেই ঘরটাই দাদি ঠিক থাকতো। দাদির ঘরের পাশে ঠিক পুকুর পাড়টা ঘেঁষে ছিল একটা বড় সুপারি গাছ। একদিন দাদি মধ্যরাতে তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য পুকুর ঘাটে উজু করা অবস্থায় দেখলেন ভয়ঙ্কর দর্শন। এক লোক পাড়ে বসে দাদির দিকে কুৎসিত দৃষ্টিতে তাকিয়ে আছে। দাদি দাবি করেন তার দৃষ্টিভঙ্গি কুৎসিত এবং ভয়ঙ্কর অশালীন ইঙ্গিতপূর্ণ ছিল। সবাই বিষয়টা নিয়ে চিন্তিত হলেও দাদা হ্যালুসিনেশন বলে উড়িয়ে দিলেন। বললেন জিন এককালে বাড়িতে ছিল কিন্তু এখন নেই। দাদি যার ফলে দুদিন পর আবার ভয় পেলেন। কিন্তু দাদি রহস্যময় আচরণও শুরু হলো। দাদি মশারির ভেতর তার পাশে একটা তাগড়া জওয়ানকে দেখতে পাওয়া শুরু করলেন এবং ভয় পাওয়াও শুরু করলেন। আমার দাদা ছিলেন খুব সাহসী মানুষ। দাদিকে ডেকে বললেন, শোনো, তুমি হইলা সৃষ্টির সেরা জীব, তোমার ভয় কিসে? জিন যদি থাকে সে তোমারই ভয় পাইব। দাদি কি বুঝলেন কে জানি। সেদিন থেকে দাদি ভয় পাওয়া বন্ধ করলেন, কিন্তু আশেপাশে কারোর সাথে কথা বলতেন, ফিসফিস করে ধমক দিতেন। এক সময় বুঝলাম তিনি জিনের সাথে কথা বলতেন এবং তাদের কথা শুনতেও পেতেন। এই সময় একদিন দুপুরে দাদা যান হার্ট অ্যাটাক করে মারা গেলেন। পুকুরে গোসল করতে গিয়েছিলেন। সাঁতার কাটার সময় হার্ট অ্যাটাক করলেন। পানিতে কিছু দূর সাঁতার কেটে হার্ট অ্যাটাক। তাল সামলে ডাঙ্গায় উঠতে পারেননি, ডুবে গেলেন। সেদিন দাদি চিৎকার করতে করতে বললেন, ওরে জিন কফিল মাইরা ফেলাইছে। আমারে কইছে শুয়োরের বাচ্চা আবার আসে। দেখছো দেখছো, সে আবার হাসে যে। আম্মা ফিস ফিস করে আব্বাকে বলল, তোমার আম্মার মাথা পুরোপুরি খারাপ হয়েছে, ডাক্তার দেখাও। দাদি আম্মাকে অন্য ঘর থেকে এসে হুঙ্কার দিয়ে বললেন, কি কইলাবো, আমার মাথার সমস্যা? আমরা প্রথমবারের মতো দাদির ক্ষমতা একটু একটু করে টের পেতে শুরু করলাম। কিন্তু আম্মা বিশ্বাস করলেন না। আমার কান টেনে ছিঁড়ে ফেলবেন যতই বলি। আমি দাদিকে কিছুই বলি না। তারপর চোখের সামনে দাদি দিন দিন পাল্টাতে শুরু করলেন। দাদা জানে মৃত্যুর পর দাদি হুঙ্কার দিয়ে কোনো অদৃশ্য প্রসাজিনের উদ্দেশ্যে বললেন, তোদের এত সাহস, আমার স্বামীরে জলে ডুবাইয়া মারছস। আজ থেকে তোদের বাইন্দা রাখুন, তোরা হবি বাড়ির বান্ধা জিন। যার দাদির যেই কথা সেই কাজ। দাদি জিন বেঁধে ফেললেন। তারপর থেকে শুরু হলো দাদির আধ্যাত্মিক ক্ষমতা। সেটা যে সে ক্ষমতা নয়, সেটা যে সে ক্ষমতা নয়। এখানে বসে দাদি বলতে পারতেন কোন জায়গায় ঝড়ে কার মাল বোঝাই জাহাজ ডুবে গেছে, কার বাড়িতে গতকাল কি খাওয়া হয়েছিল, আজকে কি রান্না হচ্ছে। দাদি সব বুঝে ফেলতেন। মানুষজন উপহার সামগ্রী এবং যাবতীয় সমস্যা নিয়ে দূর দূরান্ত থেকে আসতে শুরু করলো। মানুষজন এটা সেটা দিয়ে যেত। ঘরের সামনে গরু, ছাগল, চালের বস্তা, পুকুরে মাছ এইসব জিনদের জন্য রেখে যেত। জিনের খাওয়ার বন্দোবস্ত হতে কখনোই দেখিনি, আমরাই খেয়ে নিতাম। একদিন চেয়ারম্যান চাচার এক পলিটিক্যাল সমস্যার সমাধান করলেন দাদি। চেয়ারম্যান চাচা আমাদের মাটির দোতলা বাড়ির বদলে পাকা বাড়ি বানিয়ে দিলেন।
টিনের বদলে ঢালানো পাকা ছাদ হলো, পুকুরঘাট শ্বেত পাথরে বাঁধানো হলো এবং দাদি হয়ে গেল পরিবারের সর্বেসর্বা। এবার পুরনো প্রসঙ্গে ফিরে যাই। ছোট চাচার সাথে কি হয়েছিল? ছোট চাচা ছিলেন দাদার পরিবারের সবচেয়ে জিনিয়াস ছেলে, পড়াশোনায় সবচেয়ে ভালো। ফ্যান, লাইট, ইলেকট্রিক বাল্ব এইসব নষ্ট হলে ছোট চাচা মুহূর্তে ঠিক করে ফেলতেন। আমার মাঝে মাঝে মনে হতো ছোট চাচা বাংলাদেশে আইনস্টাইন হতে পারেন ভবিষ্যতে। একদিন তিনি একটা রোবটও বানালেন, চাকাওয়ালা রোবট, শো শো করে চলে আর বাংলায় কথাও বলে, যে কোনো সাধারণ জ্ঞানের প্রশ্নের উত্তরও দিতে পারে। আমরা সবাই আনন্দিত। দলে দলে যারা দাদির কাছে আসে তারা আবার রোবটও দেখে যায়। আমার সায়েন্টিস্ট ছোট চাচা একদিন চুয়েটে চান্সও পেয়ে গেলেন, কিন্তু বুয়েট যাওয়ার আগে তিনি একটা ঘটনা ঘটিয়ে ফেললেন। তিনি ঠিক করলেন জিনের দর্শন করবেন। তার সাথে আমাকেও দলে ভিড়ালেন। দাদির বান্দার জিনের দর্শন করতে নানা আনুষ্ঠানিকতা পালন করতে হবে। গ্রামের কোনো এক হুজুর তাকে জিন দর্শনের নিয়মকানুন বলবেন, কঠিন সব নিয়মকানুন। ছোট চাচা সেই সব আনুষ্ঠানিকতা পালন করা শুরু করলেন। মধ্যরাত জেগে বসে থাকতে হবে, বিভিন্ন সালাত পড়তে হবে, বিভিন্ন সূরা পড়তে হবে। এক একটা আয়াত আবার একবার দুবার পড়লে হবে না, 1000-2000 বার। ছোট চাচা হুজুরের কথা মতো একটা বড় বৃত্ত আঁকলেন। জিন এসে চলে না যাওয়া পর্যন্ত আমাকে বলা হলো আমি যেন বৃত্তের মধ্যে থাকি। আমরা বৃত্তের ভিতরে নামাজ শুরু করলাম। আমি নামাজ পড়তে পড়তে ক্লান্ত হলাম, কিন্তু চাচার হাত থেকে রেহাই পেলাম না। শেষ পর্যন্ত নামাজ পড়তে পড়তে, জিকির করতে করতে বৃত্তের ভেতরে ঘুমিয়ে পড়লাম। কতক্ষণ ঘুমিয়ে পার করেছি জানি না। হঠাৎ প্রচণ্ড গরমে আমার ঘুম ভেঙে গেল। আমি অবাক হয়ে দেখি ছোট চাচা জপ জপ করে ঘামতে ঘামতে জিকির করছেন। হঠাৎ প্রচণ্ড একটা ধমকা হাওয়া আসলো জানালা দিয়ে। হাওয়ার কারণে মোমবাতিগুলো সব একসাথে নিভে গেল। আগরবাতির কিছু আলো ছাড়া কিছুই দেখা যাচ্ছে না। অন্ধকারে আমি আর ছোট চাচা হাত ধরাধরি করে বসে আছি। আমার ভীষণ রকমের অস্বস্তি হচ্ছে। হঠাৎ মনে হলো কুণ্ডলি পাকানো কালো কি যেন একটা ঢুকলো আমাদের ঘরে। এইখানে বলে রাখা প্রয়োজন, আমরা আমাদের আসনের চারপাশে বড় বৃত্তটি ছিল নিরাপত্তা বেষ্টনী। কালো বলটা দেখতে দেখতে আমাদের একদম কাছে চলে এলো। ছোট চাচা চোখ বন্ধ করে জিগির করছে আর জিগির করছে। আমার গলা থেকে শব্দ বেরোচ্ছিল না। আমি স্পষ্ট কোনো কিছুর অস্তিত্ব অনুভব করছি। প্রকারে আমার মনে হলো ঘরে কিছু একটা প্রবেশ করেছে। এর অস্বস্তি আমি স্পষ্ট অনুভব করছি। ঘাড়ের ঠিক এক হাত পাশে কেউ বসে নিঃশ্বাস নিচ্ছে। আমি ভয়ে বৃত্তের মধ্যে শক্ত হয়ে বসে আছি। আমাকে বারবার বলা হয়েছিল আমি যেন আমার রক্ষা বলয় থেকে বের না হই, কিন্তু ছোট চাচা চোখ বন্ধ করে বিড়বিড় করে সুরাই পড়ছে। আমি তাকে ডাকতে গিয়ে আবিষ্কার করলাম আমার গলা দিয়ে স্বর বেরোচ্ছিল না। আমি ভীত হলাম। আবিষ্কার করলাম আমিও নড়তেও পারছি না। এমন সময় কেউ একজন জোরে জোরে অট্টহাসি হাসতে শুরু করলো। ছোট চাচার এতক্ষণে খেয়াল হলো, চোখ খুলে আমার দিকে তাকালো। আমি ততক্ষণে ভয়ে জমে গেছি। ছোট চাচা অবশ্য আমার চেয়েও বেশি ভয় পেয়ে গেলেন। তার চোখ মুখে যে পরিমাণ আতঙ্ক ফুটে উঠেছে, মনে হচ্ছে এখনই অজ্ঞান হয়ে যাবে। কিন্তু তিনি যা করলেন তা আরো ভয়ঙ্কর। তিনি রক্ষা বলয় ছেড়ে এই রকম অন্ধকার ভয়ঙ্কর পরিস্থিতিতে আমাকে একা রেখে দৌড়ে পালিয়ে গেলেন। বারবার যেখানে তিনি আমাকে সতর্ক করেছিলেন সেখানে নিজেই উঠে দাঁড়ালেন। আমি অবশ্য প্রচণ্ড ভয় নিয়ে সুরক্ষা বলয়ের মধ্যে বসে আছি। আমার প্রায় কানের কাছে এসে কেউ একজন ফিসফিস করে অচেনা ভাষায় কথা বলল। এই ভাষা আমি চিনি না, কিন্তু পরিষ্কার এর অর্থ বুঝেছি। সে যা বলল তার অর্থ হলো, আমাকে তোমরা কেন রেখেছো? আমি জবাব দেব কি? ভয়ে প্যান্ট ভিজালাম। তারপর সম্ভবত অজ্ঞান হয়ে গিয়েছিলাম। আমার যখন জ্ঞান ফিরল তখন আম্মা আমার মাথায় পানি ঢালছেন। তার চোখ দেখে বুঝতে পারলাম কেঁদে কেঁদে একাকার করছেন। কিন্তু আমার জ্ঞান ফিরতেই বললেন, তোদের এই জিনভূতের বাড়িতে আমি আর এক মুহূর্ত থাকুম না, চইলা যামু। সব পাগলের মেলা। দাদি পাগল, চাচাই পাগল, এখন তুইও তাদের লগে লগে পাগল হইয়া যাইতেছস। আমি বুঝলাম বিছানা ছেড়ে উঠলেই স্টিম রোলার চালানো হবে। আমি অবশ্য দ্রুত সেরেও উঠলাম। মনে মনে এখনও ভাবি সুরক্ষা বলয় হয়তো আমাকে বাঁচিয়ে দিয়েছিল। ছোট চাচার বেলায় অবশ্য ভিন্ন কিছু ঘটল। ছোট চাচা প্রচণ্ড ভয় পেয়ে জ্বর এসে গেল। তারপর সে যখন তখন জিন দেখতে শুরু করলো। ঘুম নেই, খাওয়া নেই, দেখতে দেখতে উদ্ভব উন্মাদে পরিণত হলো। যখন তখন গোসল করতেন দিনের মধ্যে হয় 7 বার। জিজ্ঞেস করলে বলতেন গরম লাগে। পুকুর পাড়ে সুপারি গাছের নিচতলায় বসে থাকতেন সারাদিন। মাঝে মাঝে রাতেও বসে থাকতেন, রাত 1টা, 2টো, 3টা, আর বিড়বিড় করে কারোর সাথে কথা বলতেন। উনি চুয়েটে প্রথম সেমিস্টারে ক্লাস করতে পারলেন না। বড় চাচা আব্বা মিলে মেডিকেল দেখিয়ে 1 সেমিস্টার ড্রপ দেবার ব্যবস্থা
ব্যবস্থা করলেন, কিন্তু ছোট চাচার যা অবস্থা তা দেখে আমার মনে হলো তিনি বড্ড উন্মাদ হয়ে যাবেন। দিন দিন তার অবস্থা খারাপ হতে থাকলো। একদিন সকালবেলা উঠে দেখি ছোট চাচা নেই। সবখানে তাকে খোঁজাখুঁজি করা হলো, কিন্তু তিনি কোথাও নেই। আমরা ছুটাছুটি করে তাকে খুঁজতে শুরু করি। রেল লাইনের ধারে তাকে পাওয়া গেল। ছুটন্ত ট্রেনের সামনে লাফ দেবার আগেই মানুষজন ধরে ফেললো আর আমাদের বাড়ি নিয়ে এলো। আব্বা বড় চাচা অনেক জিজ্ঞাসাবাদের পর জানতে পারেন তাকে জিন বলে দিয়েছে ট্রেনের নিচে লাফ দিতে। লাফ দিলে তার সব যন্ত্রণা দূর হবে। ছোট চাচাকে তারপর তালা দিয়ে রাখা হলো। দাদি ভীষণ চিন্তিত হয়ে পড়লেন। আমাকে একদিন ডাকলেন। সেদিন ছোট চাচার অবস্থা বেশ খারাপ। সকাল থেকে উর্দু গান গাইছিলেন, অথচ এই উর্দু তিনি জানতেনই না। দাদি আমাকে জিজ্ঞেস করলেন, সেদিন কি হলো ছোটু, আমারে একটু খুইলা কবি। আমি দাদিকে কি ঘটেছিল সব খুলে বললাম, শুরু থেকে শেষ পর্যন্ত। দাদি বেশ চিন্তিত দেখলাম। অতি উৎসাহ হয়ে জানতে চাইলাম, দাদি তুমি কি কিছু করতে পারো না? ছোট চাচারে কি ভালো করা যায় না? দাদি বলল, আমাগো আশেপাশে 2 রকমের জিন আছে, ভালা জিন আর খারাপ জিন। তোগো কাছে সেদিন খুব খারাপ ও একটা দুষ্ট জিন আইছিল। অহনো সে ঘুরতেছে, বাড়ি থেকে যায়নি। বলো কি দাদি, তুমি তোমার বান্দা জিনেরে দিয়ে কি কিছু করতে পারবা না? দাদির চেহারাটা অন্যমনস্ক হলো। দাদি বললেন, দেখি কি করণ যায়। কিন্তু দাদি যা করছিল তা দাদির জন্য ছিল খুবই ভয়াবহ। দাদি সেই সন্ধ্যায় দরজা ছিটকিনি দিয়ে বসলেন, খুললেন পরের দিন জহুরের ওয়াক্তে। দাদি কি করেছিল, কি কথা হয়েছিল সেটা শুধু দাদিয়ে জানে। শুধু আব্বার বড় চাচাকে ডেকে সয়া সম্পত্তি, ভিটে বাড়ি সব 3 জনকে ভাগ করে দিলেন। দাদি সবাইকে বললেন তার শেষ সময়। ছোট চাচাকে সুস্থ করার জন্য দাদি তার আসনে বসলেন। সেদিন যে জিন এসেছিল তাকে যেহেতু আমরা ডেকে এনেছি এবং সুরক্ষা বলয় পার হয়ে গিয়েছি, তাই জিনের সাথে মানুষের যে কাটাতার, যে সীমানা, সেটা মুছে গেল। আমাদের বাড়ির সুরক্ষা বলয় মুছে গেল। তারা যখন তখন বাড়িতে আসতে পারবে এবং আমাদের ক্ষতিও করতে পারবে, শুধু আমি বা দাদি ছাড়া, কারণ আমি সুরক্ষা বলয়ের ভিতরে ছিলাম আর দাদির ক্ষমতা আছে। একটা প্যারাটাইজ যেমন পোশাকের শরীরে সবকিছু শুষে নেয়, জিন তেমন ছোট চাচা সব শুষে নিবে। তার স্বাভাবিক জীবন তিলে তিলে ধ্বংস করবে। ছোট চাচাকে বাঁচাবার একটাই উপায়।